আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সাথে আছি এইচএসসি 26 ব্যাচ উচ্চতর গণিতের সকল শিক্ষক শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ। যত প্রকার প্রস্তুতিমূলক ভিডিও লাগে আমার কিন্তু এই চ্যানেলে আপলোড দেওয়া হয়, তো সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমাদের উচ্চতর গণিতের এটা প্রথম ক্লাস আর কি। এই এসএসসি 26 ব্যাচ আপনাদের মোট 8টি অধ্যায় সিলেবাসে আছে। 8টি বীজগণিত, তারপরে হচ্ছে আপনার অসীম ধারা, এরপর হচ্ছে ত্রিকোণমিতি, সূচক লগারিদম, এরপর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, স্থানাঙ্ক জ্যামিতি, ভেক্টর আলোর সম্ভাবনা। প্রত্যেকটি অধ্যায়ের উপর একটি করে এমসিকিউ এবং একটি করে সৃজনশীল ক্লাস আমি আপলোড করব। প্রতি বৃহস্পতিবার উচ্চতর গণিতের ক্লাসগুলো আপলোড হবে, আর প্রতি সোমবার সাধারণ গণিতের ক্লাসগুলো আপলোড হবে। তাহলে আজকে এর ধারাবাহিকতা, যেহেতু অলরেডি মোটামুটি অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানে আপনার টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো আপনাদের এখন যেটাকে ফোকাস করতে হবে, যে পরীক্ষা এখন টেস্ট যেরকমই হোক না কেন, আপনার কিন্তু অবশ্যই ফাইনাল পরীক্ষা দিতেই হবে। ফাইনাল পরীক্ষা এখন আপনি যদি দিতে চান, আপনার সামনে হচ্ছে ওই যেহেতু পরীক্ষাটা, অবশ্যই আপনার একটু প্রস্তুতিমূলক ভিডিও লাগবে এবং প্রস্তুতি নিতে হবে। সারা 2 বছর যে বিষয়গুলো পড়ছেন ওই বিষয়গুলো অবশ্যই রিভিশন দিতে হবে। এই রিভিশন মূলক ভিডিওর আজকে হচ্ছে আমার এই উচ্চতর গণিতের প্রথম ক্লাস। আজকে আমরা এই বীজগাণিতিক রাশি, আপনাদের অধ্যায় 2 বীজগাণিতিক রাশি, এই অধ্যায় থেকে বিগত বিভিন্ন বছর 15 সাল থেকে শুরু করে, মানে বিগত 10-12 বছরে যে কয়েকটা টাইপ থেকে আর কি প্রশ্ন আসছে, সবগুলা টাইপ আজকে আমরা একে একে দেখব। আমি এখানে আপনাদের জন্য কিছু কথা লিখে রাখছি, মানে টাইপের নামগুলো আমি এখানে লিখে রাখছি সাইডে। তো প্রথম আমরা এখানে মোট 7টা টাইপ, 1 2 3 4 5 6 7টা টাইপ আমরা এই ম্যাথগুলোকে ভাগ করছি। যদি ওইখান থেকে দেখা যেতেছে না ভালোভাবে, দেখার প্রয়োজন নাই, আমরা এখানে লিখবো, এতটুকু ভালোভাবে বোঝা গেলেই চলবে। এখানে প্রথমে আছে চলক, ধ্রুবক এবং বহুপদী। চলক, ধ্রুবক এবং বহুপদী, এগুলার থেকে আমাদের বিভিন্ন জিনিস পরীক্ষায় আসতে পারে এমসিকিউতে। যেমন আপনার হচ্ছে কি আসতে পারে এরকম, যেমন ধ্রুব পদ কত, মুখ্য পদ কত, মাত্রা কত, এরকম চলক কয়টি, বা কোনটা কোন প্রকার বহুপদী, মানে যে বহুপদীর ক্ষেত্রে আসতে পারে কোনটা কোন প্রকার বহুপদী। তারপরে মানে এরকম একটা বহুপদীর ক্ষেত্রে মাত্রা কত, পদ সংখ্যা কত, মানে এটা বহুপদী কিনা এটা এরকম বিভিন্ন কিছু প্রশ্ন আপনারা আছে, যেগুলো আমি টাইপ 1 এর মধ্যে রাখছি। তো আপনাকে যদি আমি একটা সমীকরণ দিই, যে x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3, x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3, তাহলে এখানে চলক কোনটা? চলক হচ্ছে x, মানে যার মান পরিবর্তন হয় তাকে চলক বলা হয়, আর যার মান পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলা হয়। যেমন এখানে 3, এই 3-এর মানের কোনো পরিবর্তন হয় না, এখানে এটাকে বলা হয় ধ্রুবক। যার মান পরিবর্তন হয় তাকে বলা হয় চলক, যার মান পরিবর্তন হয় না তাকে বলা হয় ধ্রুবক। এবং এটাকে একটা বহুপদী কিনা সেটা আমার জানতে হবে। বহুপদী হওয়ার 2টা শর্ত, আমি 2টা শর্ত আপনাকে বলবো। এই 2টা শর্ত যদি কোনো একটা কিছুর মধ্যে পান, মানে কোনো একটা সমীকরণের মধ্যে অথবা কোনো একটা রাশির মধ্যে যদি পান, তাহলে বুঝবেন যে এটা একটা বহুপদী। আর যদি এই 2টা বৈশিষ্ট্য যদি না পান, তাহলে বুঝবেন যে এটা বহুপদী না। একদম খেল খতম করে দিব। তাহলে পাওয়ার কখনো ঋণাত্মক হওয়া যাবে না। আপনি লিখবেন 1 নাম্বার শর্ত হচ্ছে পাওয়ার কখনো ঋণাত্মক হওয়া যাবে না, এবং পদের সংখ্যা সসীম হতে হবে। শেষ, এই 2টা কথা। মানে পদ সংখ্যা কয়টা, মানে আপনি যদি পদ সংখ্যাটা নির্ণয় করতে পারেন, যেখানে 1টা 2টা 3টা, কয়টা পদ আছে? 3টা। আপনি পদ সংখ্যা নির্ণয় করতে পারবেন। এবং পাওয়ার কখনো ঋণাত্মক, আমি ছোট করে লেখা এখানে, পাওয়ার কখনো ঋণাত্মক হওয়া যাবে না। পাওয়ার কখনো কি হওয়া যাবে না? ঋণাত্মক হওয়া যাবে না। পাওয়ার যদি ঋণাত্মক হয়, তাহলে আপনি সূচক লগারিদম, যদিও আপনাদের সাধারণ গণিতে অধ্যায়টা বা সিলেবাসে নাই, আপনার উচ্চতর গণিতে কিন্তু সূচক লগারিদম আছে। ওইখানে x ইনভার্স 1 মানে কিন্তু আমরা 1 ডিভাইডেড বাই x লিখি।
তাহলে দেখেন পাওয়ার যখন মাইনাস হয় তখনই কিন্তু আমার একটা ভগ্নাংশ চলে আসে। তো আপনি মনে রাখবেন যে আপনার ভগ্নাংশ যদি কোনো একটা বহুপদীর মধ্যে মানে একটা রাশির মধ্যে যদি পান, ওটা কিন্তু বহুপদী হবে না। কারণ কি? কারণ এটা কিন্তু পাওয়ার নেগেটিভ হয়ে যায়। পাওয়ার নেগেটিভ যদি হয় তাহলে সেটা বহুপদী হবে না। পাওয়ার নেগেটিভ মানে কি হবে না? বহুপদী হবে না। তাহলে আপনার পদ সংখ্যা সসীম হতে হবে এবং পাওয়ার ঋণাত্মক হওয়া যাবে না। এই দুইটা কথা আপনি মনে রাখবেন। এরপর এটা কি আমার একটা বহুপদী? এটা কিন্তু আমার একটা বহুপদী, কিন্তু আমি যদি এটা এরকম লিখি, এটা কিন্তু আমার একটা বহুপদী না, কারণ এখানে পাওয়ার কি আসছে? ঋণাত্মক আসছে এবং পদ সংখ্যা যদিও সসীম। মানে দুইটাই আমাকে পাইতে হবে, মানে একটা সমীকরণের মধ্যে আমি এই দুইটা বৈশিষ্ট্য যদি পাই, যে পদ সংখ্যাও সসীম আছে এবং কোন পদের পাওয়ার কি নাই, ঋণাত্মক নাই, এই দুইটা শর্তই আমি যার মধ্যে পাবো সেই বহুপদী। বহুপদীকে সাধারণত সি এক্স টু দি পাওয়ার পি দ্বারা প্রকাশ করা হয়। সি হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক আর পি হচ্ছে পাওয়ার অথবা শক্তি। পাওয়ার অথবা শক্তি। তাহলে বহুপদীকে কি দ্বারা প্রকাশ করা হয়? মানে সি এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার পি দ্বারা প্রকাশ করা হয়। সি হচ্ছে কনস্ট্যান্ট, পি হচ্ছে পাওয়ার বা শক্তি, আর এক্স হচ্ছে চলক। এতটুকু আপনি পারলেন। এখন আপনার যে এটা জানতে হবে, একটা রাশি আপনাকে দিবে, দিয়ে বলবে যে এটার আচ্ছা কি কি আসতে পারে। আমি একটা রাশি লিখি। রাশি আমি একটা লিখে হচ্ছে ওয়াই কিউব প্লাস টু ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস 5y মাইনাস 6, মাইনাস 5y মাইনাস 6। আসলে এরকম বেসিক সহকারে কেউ ক্লাস হয়তো বা নিবে না। এমনিও হয়তো এমনি ওয়ান শর্ট এমসিকিউ বা মানে কিছু ম্যাথ সলভ করে দিল টাইপ ভিত্তিক, বা একদম বেসিক সহকারে যে আলোচনা করাটা এটা অনেকেই করবে না। তো আমি বেসিক সহকারে আলোচনাটা করতেছি, আপনারা শুধু ধৈর্য সহকারে ক্লাসটা করবেন। আপনাকে এখন পাইতে পারে যে মুখ্য সহগ, মুখ্য সহগ, তারপর সাথে পারে মুখ্য পদ, এরপরে সাথে ছিল পদ সংখ্যা, এরপরে ঘাত অথবা মাত্রা, এরপরে চাইতে পারে আপনার ধ্রুবপদ, এরকম কিছু আপনার চাইতে পারে। তাহলে এই মুখ্য সহগ, মুখ্য পদ, পদ সংখ্যা, ঘাত অথবা মাত্রা, এরপর হচ্ছে ধ্রুবপদ, এই বিষয়গুলো আপনার চাবে। তবে বেশি পাওয়ার চাওয়ার সম্ভাবনা হচ্ছে ঘাত এবং মাত্রা, আর হচ্ছে আপনার এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বেশি, এটা আপনার গুরুত্বপূর্ণ সব থেকে বেশি। তাহলে আমি একে একে আমি আপনাদেরকে বের করে দেখাই। একটা বের করতে পারলে আপনি পারবেন। মুখ্য সহগ আগে বের করব, মুখ্য পদ না। সর্বপ্রথম যে জিনিসটা আমি জানবো সেটা হচ্ছে ঘাত অথবা মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়। ঘাত আমি যদি বলি এই পদের ঘাত মানে মাত্রা, যেটাকে আমরা পাওয়ার বলি, এই পদের পাওয়ার কত? 3, এই পদের পাওয়ার কত? 2, এই পদের পাওয়ার 1, এই পদের পাওয়ার 9 মানে 0। তাহলে এই যে চারটা পদের চারটা পাওয়ার আছে, এই পদের পাওয়ার 3, এই পদের পাওয়ার 2, এই পদের পাওয়ার 1, এই পদের পাওয়ার 0। এই চারটা পাওয়ারের মধ্যে সবথেকে বড় পাওয়ার কোনটা? সবথেকে বড় পাওয়ার হচ্ছে এই 3 না? তাহলে সবথেকে বড় যে পাওয়ার 3, এই 3 কেই বলা হবে আমার ঘাত অথবা মাত্রা। তাহলে আমরা কোন পদের জন্য পাইছি? এটা ওয়াই কিউব। এটা মনে রাখবেন, যে পদের জন্য পাই সেই পদ কি বলা হয়? আমার মুখ্য পদ। আর মুখ্য পদে এই যে সি এক্স পি লিখছিলাম না এখানে, মানে চলকের আগে যদি কোনো একটা সংখ্যা থাকে তাকে কনস্ট্যান্ট বলা হয় বা মুখ্য সহগ। তাহলে এখানে ওয়াই কিউবের সাথে আমার ইনটু আর আছে না, মানে 1 গুণনাকার আছে, তাহলে মুখ্য সহগ হবে আমার 1। এবার পদ সংখ্যা 1টা 2টা 3টা 4টা আছে, এবং
এখানে দেখেন ধ্রুবপদ, মানে যে পদে আমার কোনো চলক নাই, যেমন এটা -6, আমার চিহ্ন সহ নিতে হবে, তাহলে এটা হবে আমার -6। তাহলে আপনার মুখ্য সহগ কিভাবে নির্ণয় করতে হয়, মুখ্য পদ কিভাবে নির্ণয় করতে হয়, পদ সংখ্যা, ঘাত অথবা মাত্রা, এরপর হচ্ছে আপনার ধ্রুবপদ। তাহলে আমরা তো কেবল একটা নির্ণয় করলাম, আরো দুই একটা আপনাদেরকে নির্ণয় করে দেখাই। আসলে এমসিকিউ যে প্র্যাকটিস করা, এমসিকিউ গুলো আপনারা নিজেই প্র্যাকটিস করবেন, আমার কেন সলভ করে দিতে হবে, আমি শুধু বেসিক আলোচনা করে দিব। এই বেসিক গুলো আপনি মানে বোর্ডের প্রশ্নের মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন, যে আসলে দেখি যে আমি আসলে এই কতগুলো আসলে এরকম সলভ করতে পারি। আর যারা প্রচুর পরিমাণে বোর্ডের প্রশ্ন প্র্যাকটিস করতে চান, মানে একদম 15 সাল থেকে একদম 25 সাল পর্যন্ত, আমার কিন্তু প্রত্যেকটা সালের মানে যে কয়টা বোর্ড আছে বা আরো বিভিন্ন প্রতিযোগিতামূলক যত পরীক্ষা হয়, সকল জায়গায় প্রশ্নের লিস্ট আমার কাছে আছে, এবং কোন বোর্ডে কতগুলা প্রশ্ন আসছে সবগুলা একদম, মানে মিনিমাম 600 থেকে 700 এমসিকিউ হবে, আরো বেশি হতে পারে এই অধ্যায়ে। এতগুলা এমসিকিউ শুধু বোর্ডে আসা ম্যাথে আছে এতগুলা, 6 থেকে 700। আপনি ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, তারপরে কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, যশোর বোর্ড, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড, প্রত্যেক বোর্ডের প্রশ্ন আমার কাছে আছে। যদি কেউ নিতে চান তাহলে আমাদের একটা গ্রুপ আছে, আপনারা গ্রুপে অ্যাড হতে পারেন। গ্রুপে অ্যাড হলে আপনি শুধু আমাকে বলবেন যে হ্যাঁ আমি কি করতে চাই, এই প্রশ্নগুলা নিতে চাই প্র্যাকটিস করার জন্য, তাহলে আমি দিয়ে দিব। তাহলে আমি আপনাদেরকে আরেকটা রাশি লিখে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 18, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 18। এই পদের মাত্রা হচ্ছে 2, এই পদের মাত্রা 1, এই পদের মাত্রা 0। সব থেকে মাত্রা বড় কার? 2। তাহলে এটা হচ্ছে আমার মাত্রা বা ঘাত। এটার কোন পদের জন্য আইছে? এক্স স্কোয়ারের জন্য। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে মুখ্য পদ, মুখ্য পদের সাথে যে থাকবে 1, এই 1 হচ্ছে মুখ্য সহগ। পদ সংখ্যা কয়টা? 3টা। ধ্রুবপদ কোনটা? 18। আশা করি আপনারা এইভাবে নির্ণয় করতে পারবেন। এই যে নির্ণয় করার যে বিষয়গুলা, এই অধ্যায়টা কিন্তু আসলে অনেকজনে ভয় পায়, বলে এগুলো আমরা কিভাবে সলভ করব, এগুলো মানে অনেকজনে বুঝতেই পারে না, মানে জটিল কিছু মনে করে আর কি। এই অধ্যায়টা মনে খুবই জটিল, আসলে জটিল কিছুই না, একদম সহজ। এই অধ্যায়টা একদম সহজ, আপনারা শুধু একটু খেয়াল করবেন। আশা করি এই মুখ্য পদ নির্ণয়, মুখ্য সহগ নির্ণয়, পদ সংখ্যা, ঘাত, মাত্রা, ধ্রুবপদ, আরো মনে হয় কিছু একটা থাকতে পারে এরকম জিনিস। তো আমার আসলে অতটুকু মনে আসতেছে না, যতটুকু মনে আসছে ততগুলো দেখাইলাম, আরো দুই একটা থাকতে পারে। তো আসেন আমরা এখন দু একটা মানে বোর্ডে আসা ম্যাথ সলভ করবো এবং টাইপ 2 এ চলে যাব। তাহলে টাইপ 1 এর যে বেসিক গুলা, এই বেসিক গুলা আসলে আমরা আপনাদেরকে দিলাম। এখন দু একটা ম্যাথ আমরা সলভ করি। দু একটা ম্যাথ সলভ করার মধ্যে আপনার প্রথমে যে রাশিটা আসবে সেটা হচ্ছে x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3। p অফ x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3 দিয়ে বলছে যে এই যে আমার এই রাশিটা বা এই ফাংশনটা, এটার মুখ্য সহগ কত? মুখ্য সহগ কোনটা? যে পদের পাওয়ার সব থেকে বেশি, এটা হলো মুখ্য পদের সাথে আমার সহগ কত আছে? 1। তাহলে আমার এই মুখ্য পদ হচ্ছে এটার যে সহগ, মুখ্য পদের যে সহগ তাকে বলা হয় মুখ্য সহগ। এই মুখ্য সহগ মানে x কিউবের সাথে আমার 1 আছে, তাহলে মুখ্য সহগ কোনটা হবে? 1 হবে। মুখ্য সহগ কত হবে? 1 হবে। আশা করি এটা আপনি বের করতে পারবেন। এটা আমার বোর্ডে আসা একটা প্রশ্ন ছিল, দেখেন কত সহজে সলভ করা যায়। এরপরে বলা হচ্ছে নিচের কোনটি বহুপদী আছে, যাই হোক নিচের কোনটি বহুপদী আপনার দেওয়া আছে হচ্ছে x প্লাস 1/x, এরপর দেওয়া আছে হচ্ছে x স্কোয়ার প্লাস x, এরপর হচ্ছে আপনার x স্কোয়ার মাইনাস x ডিভাইডেড বাই x কিউব মাইনাস x, এরপর হচ্ছে x কিউব প্লাস x কিউব
প্লাস এক্স ইনভার্স 2। এই সাইডটা আপনার অপশনে দেওয়া আছে, কি কি দেওয়া আছে? এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার দেখেন এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2। আর এখানে আমার এটা দেওয়া আছে। এই সাইডটার মধ্যে আমার কোনটা হচ্ছে একটা বহুপদী সেটা আমাকে নির্ণয় করতে বলা হচ্ছে। তো মনে রাখবেন যে এটাকে আমরা আসলে কি লিখতে পারি, মানে x ইনভার্স 1 মানে কিন্তু আমাদের 1 ডিভাইডেড বাই x। তাহলে এটা মানে কি আসলে পাওয়ার মাইনাস 1 আসছে। পাওয়ার যেহেতু মাইনাস 1 মানে ঋণাত্মক, পাওয়ার ঋণাত্মক হলে কি এটা বহুপদী হবে? হবে না, কাটা। এটা পাওয়ার 2, এটা পাওয়ার 1, এটা বহুপদী হতে পারে, এটা বহুপদী হতে পারে না, কারণ পাওয়ার কি আছে? ঋণাত্মক আসছে। এটার ক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে। দেখেন এটা কিভাবে আসলে বহুপদী না সেটা আপনি আপনাদেরকে দেখাই। আমাদের এটা হবে आंसर। আমরা যদি উপর থেকে নিচ থেকে যদি একটা x কমন নেই, তাহলে x - 1 এখান থেকে x কমন নিলে হবে x স্কয়ার - 1। তাহলে এটা হবে আমার x * x - 1, নিচে হবে x * x + 1 x - 1, এটা কাটা, এটা কাটা, 1 ডিভাইডেড বাই x + 1। তার মানে আমার x + 1 এটার পাওয়ার হয় -1। দেখেন পাওয়ার ঋণাত্মক আসছে। এটা আমি ক্যালকুলেশন করছি। দেখেন আমার এখানে দুইটা বহুপদী যদি আমরা বলি, উপরে একটা বহুপদী আছে, নিচে একটা বহুপদী আছে। নিচের বহুপদীর মাত্রা যদি বড় হয়, মানে এখানে এইভাবে আপনারা মনে রাখতে পারেন, তাহলে আপনার জন্য হয়তো একটু সহজ লাগতে পারে। যেখানে দুইটা বহুপদী আপনি চিন্তা করবেন, দুইটা বহুপদী, উপরে একটা বহুপদী, নিচে একটা বহুপদী। উপরে বহুপদীর মাত্রা কত? 2, নিচের বহুপদীর মাত্রা কত? 3। নিচের বহুপদীর মাত্রা যদি বড় হয়, নিচের বহুপদীর মাত্রা যদি বড় হয়, কি বললাম? নিচে যে বহুপদীটা থাকবে এটার মাত্রা কি 3, উপরের মাত্রাটার কত হচ্ছে 2। নিচের বহুপদীর মাত্রা যদি বড় হয় সেক্ষেত্রে সেটা মানে এই টোটালি একটা কি হবে না? বহুপদী হবে না। তাহলে এটা একটা বহুপদী না, এটা একটা বহুপদী না, এটা একটা বহুপদী না, তাহলে এটা হবে আমার অ্যানসার। তাহলে এই বহুপদী কোনটা বহুপদী আর কোনটা বহুপদী না, এই বিষয়গুলো আশা করি বের করতে পারবেন আপনি। এরপরে মুখ্য সহগ, মুখ্য পদ, পদ সংখ্যা, ঘাত, ধ্রুবপদ, এই বিষয়গুলো আপনি নির্ণয় করতে পারলেন। আপনাদেরকে আমি আরো দুই একটা ম্যাথ দেখাই। আর আমি যে ম্যাথগুলো দেখাইতেছি আমি যদি বোর্ড বলতে আসি না যে এটা কোন বোর্ডে আসতে, বাট এগুলা কিন্তু সব 22, 23, 24, 25 এই সমস্ত জায়গাতে আসছে এরকম ম্যাথ প্রত্যেকটা। আমি শুধু আপনাদেরকে দেখাইতেছি যে এই ম্যাথগুলো যেহেতু আসছে আপনাদেরও এই টাইপের ম্যাথগুলো আসবে। আপনি শুধু বেসিকটা খেয়াল করবেন যে আসলে কিভাবে আমি করতেছি, তাহলে আপনাদের জন্য অনেক কভার হয়ে যাবে, এই অধ্যায়টা একদম সহজ হয়ে যাবে। আর দুই একটা দেখাই। দেখে আরো দুই একটা ম্যাথ আপনাদের জন্য বের করি। এই যে এটা আপনাকে দিতে বলছে যে বহুপদীর মুখ্য সহগ কত? 15x স্কয়ার প্লাস 24x কিউব। 15x স্কয়ার প্লাস 24x কিউব প্লাস 24x কিউব, ওরে 15x স্কয়ার মাইনাস 24x প্লাস 24x কিউব মাইনাস 3x টু দি পাওয়ার 4, মাইনাস 3x টু দি পাওয়ার 4, 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x প্লাস 6, প্লাস 2x প্লাস 6। এটা আপনার বোর্ডে আসে একটা প্রশ্ন। এই বহুপদীটা তার মানে বলছে যে এটা একটা বহুপদী। আচ্ছা বহুপদী, এটা ঠিক আছে, বুঝলাম এটা একটা বহুপদী। এই বহুপদীর কি বলছে? মুখ্য সহগ কত? মুখ্য সহগ কত? এই পদের মাত্রা হচ্ছে 2, এই পদের মাত্রা 3, এই পদের মাত্রা 4, এই পদের মাত্রা 1, এই পদের মাত্রা 0। সবথেকে বড় কোনটা? তাহলে এই যে যে পদের জন্য এটার মাত্রা আমি নির্ণয় করতে পারছি সেই পদটা হইতাছে মুখ্য পদ। এই মুখ্য পদের সাথে কত আছে? -3। তাহলে মুখ্য সহগ হচ্ছে -3। আশা করি আপনারা এটা নির্ণয় করতে পারতেছেন। আর যদি বলতে মুখ্য সহগ, মুখ্য সহগ এটা মুখ্য পদ হচ্ছে এটা, আর ঘাত বা পাওয়ার হচ্ছে 4, ধ্রুবপদ হচ্ছে 6, পদের সংখ্যা হচ্ছে 5। আশা করি আপনারা এই বিষয়গুলো নির্ণয় করতে পারবেন। তো আমি আর দেখাইতাছি না। আমাদের আশা করি এই স্থলক নির্ণয় বা ধ্রুবক বহুপদী সম্পর্কিত যে টাইপটা ছিল এটা আপনারা এখন পারবেন।
এরপর আমরা টাইপ 2 এ চলে যাই। টাইপ 2 হচ্ছে আমার বহুপদীর গুণফল, অর্থাৎ দুইটা বহুপদী আমি গুণ করব, ভাগ করব, বুঝছেন? করার পর এরা ভাগসূত্র, সমতা সূত্র এবং অভেদ, এই বিষয়গুলো আমরা টাইপ 2 এ দেখব। তাহলে টাইপ 2 এ কি কি? বহুপদীর গুণফল। সাপোজ দুইটা বহুপদী আপনার দেওয়া আছে, হচ্ছে বহুপদীর গুণফল, ভাগফল, এগুলা থেকে আপনার কি কি প্রশ্ন আসতে পারে? এগুলা থেকে আসলে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলা হচ্ছে আপনি আপনাদেরকে দেখাই। আসলে বেসিক টুকু আমরা যদি শিখতে পারি তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। বেসিক হচ্ছে আমাদের ম্যাথের জন্য আসল। এই বেসিক টুকু আমরা শিখবো, এরপরে পর্যাপ্ত পরিমাণে বোর্ডের প্রশ্নগুলো আমরা সলভ করব। তাহলে আসলে এটা থেকে ওই রকম কোনো প্রশ্ন আমি দেখতে পারতাছি না যেগুলো আসলে বোর্ডে ওই রকম আসছে। এই টাইপটা আমি নিচ্ছি কারণ আমার মনে হয়েছে যে এগুলা থেকে হয়তো বা আসছে, এই টাইপ থেকে, যে গুণফল সূত্র, ভাগফল সূত্র। তবে এদিকে আমি দুই একটা ম্যাথ পাইছি, আপনাদেরকে আমি দেখাই। অর্থাৎ দুইটা বহুপদী আপনার গুণন আকারে দেওয়া থাকবে না ভাগ আকারে দেওয়া থাকবে, দিয়ে আপনাকে বলবে যে এইটাতে এটাকে ভাগ করলে যে বহুপদীটা পাওয়া যাবে সেই বহুপদীর মাত্রা কত, সেই বহুপদীর ধ্রুবপদ কত, সেই বহুপদীর মুখ্য সহগ কত, এরকম জিনিস আপনাদেরকে বের করতে বলবে। যেমন এখানে হচ্ছে x⁻6 - 2x স্কয়ার, x⁻6 - 2x স্কয়ার প্লাস 2x, আর নিচে দিলাম হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এটা আসলে আমাদের কোনো বোর্ডে আসে নাই, তবে কোনো কারণে আসতে পারে। আমরা চাই না যে কোনো একটা টাইপ বাদ দেই আর ওই টাইপ থেকে আমাদের ম্যাথ আসো, কারণ এই প্লে লিস্টটার নাম হচ্ছে 25-এর মধ্যে 25। মানে এমন ভাবে প্রিপারেশন নিব যাতে একদম 25-এর মধ্যে 25ই পাওয়া যায়, একটা নাম্বার যেন কেউ কাটতে না পারে। তো তাহলে এমন টাইপ পড়বো যেগুলো থেকে কোনোদিন প্রশ্ন আসে নাই, সেগুলোও পড়বো, যাতে স্যাররা যদি একটু ঘুরে প্রশ্ন করে তাও যেন কমন পড়ে। তো এই টাইপটা আসলে আমি অ্যানালাইসিস করছি এর আগেও, এই টাইপ থেকে আসলে তেমন কোনো প্রশ্ন আমি পাই নাই। তো তারপরেও আপনাদেরকে আমি দেখাই, আপনারা একটু দেখবেন। তাহলে উপরে যে বহুপদীটা দেওয়া আছে, উপরেও কিন্তু একটা বহুপদী দেওয়া আছে, নিচেও একটা বহুপদী দেওয়া আছে। তাহলে এই দুইটা বহুপদী আমার ভাগাকারে দেওয়া আছে। ভাগাকারে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এই দুটা ভাগ করলে যে আমার একটা জিনিস পাওয়া যাবে, মানে একটা, এই বহুপদী দ্বারা আমি একটা বহুপদী থেকে ভাগ করব, ভাগ করলে আমার একটা বহুপদী পাওয়া যাবে। যে বহুপদীটা পাওয়া যাবে সেই বহুপদীর আমি যদি বলি যে মাত্রাটা কত হবে, মাত্রা, এই মাত্রা অথবা ঘাত, এটাই কিন্তু আমার সবথেকে গুরুত্বপূর্ণ। সেটা হবে আমার উপরের যে ঘাতটা ছিল, মানে এইটা দ্বারা এটাকে ভাগ করলে একটা বহুপদী পাওয়া যাবে কিনা, সেটা হবে যে উপরের পাওয়ার সব থেকে বেশি হবে। মানে উপরের পাওয়ার হচ্ছে 6, নিচের পাওয়ার হচ্ছে 2, উপরেরটা বড় মানে কি, মানে এই দুটা একটা দ্বারা একটাকে ভাগ করলে বহুপদী পাওয়া যাবে। তাহলে যে বহুপদীটা পাওয়া যাবে সেটার মাত্রা হবে উপরেরটার মাত্রা বিয়োগ নিচেরটার মাত্রা। তাহলে কত হবে আমাদের 4। আর এটার বহু এটা দ্বারা এটাকে যদি ভাগ করি সেক্ষেত্রে ধ্রুবপদ যদি আমরা একটু চিন্তা করি যে ধ্রুবপদটা কত হবে। ধ্রুবপদ হচ্ছে উপরেরটার ধ্রুবপদ হচ্ছে আমার 0 আর নিচেরটার ধ্রুবপদ হচ্ছে 6। তাহলে 0 / 6
তার মানে হচ্ছে 0। তো এরকম ভাবে মানে পাওয়ারের ক্ষেত্রে যেগুলা পাওয়ারের ক্ষেত্রে আমরা কি করব, পাওয়ারের ক্ষেত্রে আমরা বিয়োগ করব। আর যদি এই যে যেমন ধ্রুবপদ বা মুখ্য পদ বা মুখ্য সহগ এগুলোর ক্ষেত্রে আমরা ভাগ করব। আর যদি দুইটা গুণন আকারে দেওয়া থাকে যে এই দুইটা গুণ করলে গুণফল কি হবে, সেক্ষেত্রে যদি মাত্রা বলে সেক্ষেত্রে আমরা যোগ করব, আদারওয়াইজ গুণ করব। আদারওয়াইজ কি করব, গুণ করব। মানে সহজভাবে বলে দিলাম, এটা আপনারা আশা করে বুঝছেন। যেমন আমি সাপোজ এই দুটো গুণন আকারে রাখলাম, এই দুটো আমি কি আকারে রাখলাম, গুণন আকারে রাখলাম। গুণন আকারে রাখা আমি বললাম হচ্ছে, আচ্ছা গুণন আকারে লিখি। তাহলে এটা আর এটা গুণনাকার আছে, এই দুটা গুণ করলে মুখ্য মানে ঘাত কত হবে, এই দুটা গুণ করলে আমার একটা বহুপদী পাওয়া যাবে। যে বহুপদীটা পাওয়া যাবে সেই বহুপদীর ঘাতটা কত হবে, আসলে সেই ঘাতটা আসলে কত হবে সেটা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে এই দুটা গুণনাকার আছে, পাওয়ার কি হয়, যোগ হয়। গুণনাকারে থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে 2 আর 6 যোগ করতে হবে, মানে 8। আর মুখ ঘাত বা মাত্রার পরে কিন্তু আমার আছে হচ্ছে মুখ্য পদ, মুখ্য সহগ, এরপর হচ্ছে ধ্রুবপদ, এরপরে পদ সংখ্যা। আসলে পদ সংখ্যা অতটা ইম্পর্টেন্ট না, ওটা একদম লো ইম্পর্টেন্ট। ধ্রুবপদ এই বিষয়গুলো আমরা আসলে যোগ করি, মানে যেহেতু দুটা গুণ আকারে দেওয়া আছে আমরা গুণ করি আমরা বের করতে পারবো। তাহলে এটা ধ্রুবপদ কত হবে, 6, আর এটা হচ্ছে 0। এটার ধ্রুবপদ নাই, এটার যেহেতু ধ্রুবপদ নাই তাহলে এটার ধ্রুবপদই হবে আমাদের আনসার। তাহলে এটার আনসার হবে 6। যাই হোক, এটা আমি একটু আপনাদেরকে দেখাইলাম। আর অভেদ জিনিসটা হচ্ছে কি, অভেদ আর সমীকরণ এই দুইটা জিনিস আপনাদের একটু পার্থক্য আমি বুঝাই দিই। অভেদ এবং বহুপদীর যে পার্থক্যটা সেটা হচ্ছে, যেমন আমরা বলি যে সাপোজ আমি একটা সমীকরণ আপনাদেরকে দিলাম, x প্লাস 3 2 মাইনাস এক্স, এটা আমার একটা সমীকরণ। এটা যদি আমি সমাধান করি সেক্ষেত্রে x প্লাস এক্স এটা হবে আমার 2 মাইনাস 3, মানে 2x হচ্ছে মাইনাসের 1, x এর মান আসে হচ্ছে মাইনাসের হাফ। x এর মান মাইনাস হাফ যদি আমি এটার মধ্যে বসাই, তাহলে এটার জন্য কেবলমাত্র শুধুমাত্র আমার মানে এই একটা মানের জন্যই, এই একটা মানই আছে যার মানে যে মানটার জন্য আমার এই পদ এবং এই পদ সমান হবে। আর এটা বাদ দিয়ে আমি যদি সাপোজ 1 ধরি, 1 আর 3 4, 2 থেকে 1 বদলে 1, 4 আর 1 3 সমান হয়েছে, মানে 1 যোগ 3 আর 2 বিয়োগ 1, মানে x এর জায়গায় আমি কত ধরছি, এই মান ব্যতীত, এই মান ব্যতীত আমি অন্য একটা মান ধরছি। সেক্ষেত্রে আমার অ্যান্সার কত হয়েছে 4 এবং হচ্ছে 1, তাহলে সমান হয়েছে, সমান হয় নাই। আবার আগে দেখেন আমি আপনাদেরকে এটা দেখাই, মাইনাসের হাফ প্লাসের 3, আর এটা হয় 2 মাইনাস মাইনাসের প্লাস হাফ। তাহলে এই দুইটা কিন্তু আবার সমান, কারণ 3 থেকে হাফ বাদ দিলে মানে 2.5, মানে 5/2, এটা আসে 5/2, আর এটার ক্ষেত্রে আমার 5/2 আসে। তাহলে একমাত্র এই মানটাই আছে যার জন্য আমার দুই পক্ষটা কি হইতাছে, সমান হইতাছে। কিন্তু আমি অন্য একটা যদি মান দেই, সাপোজ আগে 1 ধরছিলাম, যদি আমি 2 ধরি, 2 আর 3 5, 2 থেকে 2 বাদ দিলে 0, 5 আর 0 সমান হইলো, সমান হইলো না। তার মানে যেটার একটা নির্দিষ্ট মানের জন্য, কোন একটা নির্দিষ্ট মানের জন্য যদি দুই পক্ষ সমান হয় তাহলে সেটা হবে সমীকরণ। আর আমি যে মানই দেই, আমার কিছু আছে যেটার মধ্যে আমি দুই পাশে আমি যে মানই দেই আমার উভয় পক্ষ সমান হবে। যেমন আমার একটা আছে, যেমন বীজগাণিতিক যে সূত্রগুলা, বিশেষ করে আমরা যে সূত্রগুলা ইউজ করি, এই সূত্রগুলা যেমন a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা a এবং b মান আমি যেটাই নেই না কেন এই পাশে জানিব, এই পাশেও যদি তাই নেই তাহলে তো আমার দুই পক্ষ সবসময় সমান হবে।
দুই পক্ষ সবসময় সমান হবে। তাহলে যে কোনো একটা নির্দিষ্ট মানের জন্য একটা বা বড় জোর দুইটা মানের জন্য যদি দুই পক্ষ সমান হয়, আদারওয়াইজ অন্য কোনো মানের জন্য যদি সমান না হয়, সেটাকে বলা হয় সমীকরণ। আর যদি যে কোনো প্রকার মান, যে মান যেমন এটাই হোক না কেন, যদি দুই পক্ষ সমান হয় তাহলে সেটাকে বলা হয় অভেদ, সেটাকে বলা হয় অভেদ। এখন আপনাদের যে এই যে মানটা আমি আপনাদের ক্ষেত্রে এই যে টেকনিকটা বললাম যে দুই পক্ষ যদি যে কোনো মানের জন্য সমান হয় তাহলে অভেদ, আর যে কোনো একটা মানের জন্য সমান হলে সেটাকে বলা হয় সমীকরণ। এটা ছাড়া আপনাদের জন্য আরেকটা ট্রিক আছে, সেটা হচ্ছে আপনার একটা পদ থেকে যদি আরেকটা পদ প্রমাণ করা যায়। একটা পদ আপনার দেওয়া আছে, একটা পদ আপনার দেওয়া আছে, এটা থেকে আমি চাইলে কিন্তু তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি, পরে আমি যে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরপর হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কোন একটা নির্দিষ্ট মান আমি ইউজ করি নাই, কোন একটা নির্দিষ্ট মান আমি ইউজ না করে আমি একটা পদ থেকে আরেকটা পদ নিয়ে আসতে পারছি। তাহলে যদি একটা পদ থেকে আরেকটা পদ আমি আনতে পারি, কোনো সূত্র ইউজ করতে হয় না, কোনো মান ইউজ করতে হয় না, সেক্ষেত্রেও আমরা বলতে পারি এই দুটা মানে এটা হচ্ছে একটা অভেদ। এটা কি একটা অভেদ। অভেদকে এই যে তিনটা এই চিহ্ন দ্বারা আমার প্রকাশ করা হয়, এই চিহ্ন দ্বারা আমার কি করা হয়, অভেদকে প্রকাশ করা হয়। তাহলে অভেদ কাকে বলে, সমীকরণ কাকে বলে, এরপর হচ্ছে বহুপদীর গুণসূত্র, ভাগসূত্র, এই বিষয়গুলো আপনাদেরকে আমি একটু দেখায় দিলাম। আসলে এই টাইপ থেকে কোনো প্রশ্ন আসে না, আমি সাপোজ আপনাদেরকে শুধু একটু দেখায় দিলাম, যদি কখনো আসে তাহলে আপনারা সলভ করবেন আর কি। এরপর আসে হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপ থেকে আমার মানে পেজ উল্টালে আমাদের এই ধরনের প্রশ্ন মানে এই টাইপ থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভাগ শেষ উপপাদ্য। আসলে আপনাদের জন্য আমি একটা জিনিস নিয়ে আসি নাই, যেহেতু এটা ক্যালকুলেটর হ্যাক্স, মানে ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায় যে ম্যাথগুলা, সেগুলা কিন্তু আসলে ক্যালকুলেটর দিয়ে দেখানো উচিত। তবে ওই ক্যালকুলেটরের ম্যাথগুলা টাইপ 3 এর মধ্যে আমি ক্যালকুলেটরটা একটু নিয়ে আসি, ক্যালকুলেটরটা নিয়ে আসি আপনাদেরকে আমি দেখাই দিব যে কিভাবে ক্যালকুলেটর ছাড়া করা যায়, এরপর ক্যালকুলেটর দিয়ে কিভাবে অতি সহজে করা যায় টাইপ 3 এর ম্যাথগুলা, বা যে টাইপগুলা কি মনে হয় যে আসলে বীজগণিতে ওইরকম ক্যালকুলেটর লাগে না, ওইরকম ক্যালকুলেটর লাগে না। তবে আমি আপনাদেরকে দুই একটা টাইপ আপনাদেরকে একটু দেখাবো। তো আমরা ক্যালকুলেটর নিয়ে এসে পড়লাম। এটা হচ্ছে আমি আজকে যে ক্যালকুলেটর নিয়ে আসছি সেটা হচ্ছে ক্যাসিও কোম্পানির যে আমাদের 991 ইএস প্লাস, 991 ইএস প্লাস, এই ক্যালকুলেটর দিয়ে আমরা সলভ করব, মানে যে ম্যাথগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো আসেন আমরা আগে ভাগশেষ উপপাদ্যটা দেখি। আমার যদি p of x, আমার x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, ভাগশেষ উপপাদ্যটা আমি আপনাদেরকে বোঝাইতেছি, এটা হচ্ছে আমার টাইপ 3। তাহলে p of x হচ্ছে আমার এটা, তাহলে p of, যদি আমি 2 নেই তাহলে x এর জায়গায় আমি কত লিখব, 2 লিখব। 2 স্কয়ার মাইনাস 5x প্লাস 6, না এই x এর জায়গায় আমরা কত লিখছি, 2 লিখছি। এবার আমরা এটা ক্যালকুলেটরে উঠাবো, 2 স্কয়ার, এই কারণে আমরা অন এ চাপ দিয়ে আমরা ক্যালকুলেটরকে অন করছি। এরপরে 2 স্কয়ার, এই যে প্রথমে আমরা দিব যে 2, মানে বলতে পারেন যে রেডিয়ান মোড না কোন মোড, বিভিন্ন মোড কিন্তু থাকে, ইকুয়েশন মোড থাকে, ভেক্টর মোড, ম্যাট্রিক্স মোড, কিন্তু বেসগণিতের কিন্তু আলাদা কোনো মোড নাই, আমাদের কোনো মোডের নেওয়া লাগবে না, নেওয়ার প্রয়োজন নাই। এক্স স্কয়ার নামের একটা অপশন আছে, যে এক্স স্কয়ার এই নামের একটা অপশন আছে, ওটার উপর আমি যখন চাপ দিব তখন 2 এর উপর স্কয়ার হয়ে যাব, -5 ইনটু 2, এরপর হচ্ছে প্লাসের 6, এটা আমি যখন দিয়ে ইকুয়ালে চাপ দিলাম, এটার মান আসছে হচ্ছে দেখি 2 স্কয়ার
-5 × 2 + 6, এটার মান আসছে হচ্ছে এই যে দেখেন 0 আসছে। যদি দেখা যায় না তো আপনারা যদি এটা উঠান তাহলে দেখবেন যে এটার মান আসছে 0। এখন ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে আমি x এর জায়গায় কত বসানোর কারণে x = 2 বসানোর কারণে এটার মান কত আসছে 0 আসছে। কিন্তু আমি যদি 1 বসাই, 1 বসাইলে আমার হবে হচ্ছে এরকম। তাহলে 1 এই যে x স্কয়ারের মতো অপশন, এটার মধ্যে চাপ দিলে স্কয়ার হবে। ওরে -5 × 1 + এর 6, এটার মান দেখেন আমার 0 না আইসা 2 আসছে। কত আসছে? 2 আসছে। তাহলে x = 1 বসানোর কারণে কিন্তু আমার 0 আসে নাই। x = যত বসানোর কারণে আমার 0 আসবে। x = 2 বসানোর কারণে 0 আসছে। আবার x = 3 বসাইলে ওইটার কারণে 0 আসবে। x = 3, তাহলে x = 2 অথবা x = 3। x = 2 লেখা যায় x - 2 = 0। তাহলে আমরা এখানে যে জিনিসটা পাই সেটা হচ্ছে x - 2। তাহলে ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে আমি এই সমীকরণটাকে যদি x - 2 দ্বারা ভাগ করি, x - 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ 0 আসবে। আবার ওই যে কি বললাম যে আপনার এই 1 বসানোর কারণে 1 ভাগশেষ কত আসছে 2। x = 1 বসানোর কারণে আমার ভাগশেষ 2 আসছে। তার মানে x - 1 ইকুয়াল হয় আমার 0। তাহলে এই x - 1 যদি আমি এটা দ্বারা যদি মানে এটাকে যদি আমি x - 1 দ্বারা যদি ভাগ করি, সেক্ষেত্রে ভাগশেষ হবে 2। সেক্ষেত্রে ভাগশেষ হবে 2। মানে আপনাকে একটা সমীকরণ দিবে, দিয়ে বলবে যে এটাকে সাপোজ অমুক জিনিস দ্বারা ভাগ করো, যেমন 3x + 2। এই সমীকরণকে 3x + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে 3x + 2 আপনি সমান 0 ধরবেন। 0 ধরলে x এর মানটা কত আসে? -2/3। এই x এর জায়গায় আপনি -2/3 বসে ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করলে এখানে একটা রেজাল্ট আসবে, সেটাই হবে আপনার ভাগশেষ। মানে ওইটাই আপনার কি আসবে? ভাগশেষ আসবে। তাহলে এটাই হচ্ছে আপনার ভাগশেষ উপপাদ্য এবং এবং বিপরীত উপপাদ্যটা হচ্ছে যদি যেমন এই যে এখানে 2 বসানোর কারণে কি 0 আসছে, তাহলে x - 2 = 0 আছে ধরলাম। তাহলে এটার কারণে যেহেতু x - 2 = আমার 0 হচ্ছে, মানে x = 2 বসানোর কারণে যেহেতু 0 আসছে, তার মানে x - 2 হচ্ছে এই যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটার একটা উৎপাদক। এই রাশিটার একটা কি হচ্ছে এখানে? উৎপাদক। তাহলে এটার একটা উৎপাদক নিচের কোনটি? x - 2। আর x = 3 বসাইলে যদি 0 আসে, তাহলে x - 3 কি হবে? এটার একটা উৎপাদক হবে। এখন আমরা বেশ কিছু ম্যাথ আমরা দেখবো, যেগুলো দেখেন কত সহজে আমরা সলভ করতে পারি। এই টাইপটা আসলে খুবই ইম্পর্টেন্ট, অনেক প্রশ্ন এই টাইপ থেকে আসছে। তো আমি আপনাদেরকে কয়েকটা ম্যাথ আপনাদেরকে সিম্পল দেখাই। p of x হচ্ছে x² - 9x + 18। এটা আপনার দেওয়া আছে। এটা মানে এই সমীকরণটা আপনার দেওয়া আছে, বলছে এটাকে x - 6 দ্বারা ভাগ করলে, x - 6 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি, এটাকে আমি x - 6 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে? তাহলে যেটাকে আমার ভাগ করতে হবে এটার সমান আমি 0 ধরবো। তাহলে x এর মান কত আসে? 6 আসে। তাহলে প্রত্যেকটা x এর জায়গায় আমি 6 লিখবো। প্রত্যেকটা x এর জায়গায় আমি 6 লিখে এরপর এটাকে আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিভাবে করে? 6 এর উপর স্কয়ার, 6 লিখে x স্কয়ারের মধ্যে আমি চাপ দিব, x স্কয়ার হবে -9 × 6, তারপর হচ্ছে +18। তাহলে আমার অ্যানসার আসে হচ্ছে 0। এটার অ্যানসার কত আসছে আমার? 0।
তাহলে এই যে রাশিটা দেওয়া আছে এটাকে যদি আমি x - 6 দ্বারা ভাগ করি, ভাগশেষ হবে আমার 0। ভাগশেষ কত হবে? 0 হবে। তো এর ভাগশেষ কত সেটা আমাকে বলা হচ্ছিল, যেহেতু এটার কারণে আমার 0 আসছে, তার মানে x - 6 হচ্ছে একটা উৎপাদক। x - 6 হচ্ছে একটা উৎপাদক হবে। তারপর হচ্ছে এই যে একটু আগে সেটা লিখছিলাম x² - 5x + 6, এটাকে বলছে যে এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে যদি আমি x - 4 দ্বারা ভাগ করি, x - 4 দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে আমার ভাগশেষ কত হবে? তো x - 4 দ্বারা ভাগ করতে হবে মানে এটা সমান 0। তো x এর মান কত আসে? আমার 4 আসে। এবার এটা আমি x এর জায়গায় 4 বসাবো। 4² - 5 × 4 + 6, তাহলে 4 স্কয়ার, তার মানে 4 স্কয়ার - 5 × 4, তারপর হচ্ছে +6 ইকুয়াল দিলে আসে হচ্ছে 2। এটা কত আসে? 2 আসে। তার মানে আমার যে এই যে সমীকরণটা দেওয়া আছে x² - 5x + 6, এটাকে যদি আমি x - 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 2 আসবে। ভাগশেষ কত আসবে? 2 আসবে। তাহলে এই ভাগশেষ উপপাদ্য আশা করি আপনারা পারবেন। আমি লাস্ট আপনাদেরকে আমি আর একটা ম্যাথ দেখাবো, তাহলে আমাদের এই টাইপ নাম্বার 3 শেষ হবে। আমি খুব বেশি ম্যাথ সলভ করাই না, আমি শুধু বেসিক টুকু আলোচনা করি এবং সিম্পল দুই একটা ম্যাথ আমি আপনাদেরকে দেখাইতেছি, এবং কোন বোর্ড আছে সেটাও বলতেছি না। এই বোর্ডের এমসিকিউ গুলো আপনারা যদি সলভ করতে বসেন তাহলে দেখবেন যে আমি যে টাইপগুলো দেখাইতেছি এর মধ্যে থেকে আসতেছে। মানে এই জিনিসগুলাই আপনার বারবারে কি করতেছে, এর থেকে চাইতেছে যে এটা কোন ধরনের। আসলে যখন সবগুলা টাইপ শেষ করব তখন আপনি যখন সলভ করতে বসবেন তখন দেখবেন যে আমি যে কয়েকটা টাইপ দেখাইছি এর বাইরে একটা মানে অক্ষর আসে নাই, একটা অক্ষর কি হয় নাই, আসে নাই। এখানে আপনাদেরকে আমি একটা জটিল ম্যাথ দেখাই। f(a) হচ্ছে a² + 5a, a² + 5a, কোন কলম হাতে নিলাম এটা, a² + 5a - 4, a² + 5a a² + 5a - 4। এই যে একটা বহুপদী, এর মান কত বসাইলে, এর মান কত বসাইলে, আচ্ছা f(a) এটা 2 হবে, এর মান কত বসাইতে হবে, এর মান কত বসাইতে হবে, মানে এইটার সমান যদি আমি 2 পাইতে চাই তাহলে এর মানটা কত বসাইতে হবে। এই ম্যাথগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে নিমিষেই করে ফেলতে পারি। সেটা হচ্ছে এটা দ্বি-চলক বিশিষ্ট একটা সমীকরণ এরকম হয়েছে। তাহলে এগুলা আমি সাপোজ আমি এগুলা করার জন্য যেহেতু এটা ইএস, আমি আপনাদের যদি মোড অপশন আছে না, মোড সেটআপ, এই মোডের মধ্যে একবার চাপ দিবেন। মোডের মধ্যে একবার চাপ দিয়ে পরে দেখবেন যে 5 নাম্বারের লেখা আছে ইকিউএন। ইকিউএন মানে বলা হয় ইকুয়েশন, মানে একটা সমীকরণ। এই ইকুয়েশন যেহেতু 5 নাম্বারে, যদি অন্য একটা নাম্বারে থাকে তারপর 7 নাম্বারে আছে, 7 নাম্বারে অথবা 3 নাম্বারে আছে ইকিউএন। ইকিউএন যে নাম্বারে থাকবে ওটার মধ্যে আপনি চাপ দিবেন। আর 5 নাম্বার আসলাম, 5 নাম্বারে চাপ দিছি, দেওয়ার পরে আপনার 4টা অপশন আসবে। 4টা অপশনের মধ্যে এই যে মানে এখানে আসছে যে anx + bny = cn, এটা কখন বোঝায়? তার মানে কি, ওই যে যেমন x + y = 0, x - y = 4, এরকম দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে x এর মান y এর মান কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো বোঝায়। আবার যদি এগুলা আবার +cn
জেড ইকুয়াল ডিএন। এরকম ম্যাথ বলতে আপনার 3 চলক বিশিষ্ট 3টা সমীকরণ কিভাবে সমাধান করতে হয় সেগুলাকে দেখায়। তারপর হচ্ছে আপনার যে এরকম দেখবেন যে এটা কোথায় আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এটাই না? এটা কিন্তু আসলে এটাকে মিন করতেছে যে প্রথম পদের পাওয়ার 2 হবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 হবে, আর তৃতীয় পদে একটা ধ্রুবক থাকবে। এই পাশে আমার শূন্য থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। তো তাহলে আমার এটা কত নাম্বার আছে? এটা এটা দেখতে পাচ্ছি আমাদের 3 নাম্বার আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার আছে, তাহলে 3 এর মধ্যে চাপ দিব। এবার বলতেছে তাহলে মানগুলো ইনপুট দাও। প্রথমে হচ্ছে a স্কয়ার, এটার সাথে কত আছে 1, 1 লেখা ইকুয়াল দিলাম। a এর সাথে কত আছে 5, 5 লিখে দিলাম। তারপরে হচ্ছে মাইনাসের 4, -4 দিয়ে ইকুয়াল দিলাম। এরপর হচ্ছে 2, এটা হয় -1 প্লাস রুট 17। আচ্ছা, এটাকে আমরা একটু এডিট করি। এই 2 এর পাশে আসলে আমার হবে -2 ইকুয়াল হবে 0, তার মানে a স্কয়ার প্লাস 5a -6 ইকুয়াল 0। এটা আমরা ইনপুট দেই। তাহলে প্রথমে কিভাবে গেলাম? প্রথমে হচ্ছে মোড, মোড অপশনে যায় EQNJ অপশন আছে 5 নাম্বার। এরপর হচ্ছে আমার ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফরম্যাট। তার মানে আমার এটা হচ্ছে 3 নাম্বারে, 3 এর মধ্যে চাপ দিলাম। দেওয়ার পরে 1 5 -6 দিয়া ইকুয়াল দিলাম। তাহলে এর মান আসে হচ্ছে একটা, এর মান আসে হচ্ছে আমার 1, এর মান কত 1। আবার যদি আমি ইকুয়ালে চাপ দেই তাহলে আসে হচ্ছে -6, এর মান আসে হচ্ছে -6। মানে আমি যদি এই দুইটা মান আসলো, এর মান যদি আমি 1 বসাই সেক্ষেত্রে আমার এই বহুপদীটা মানে এতটুকুর মান আমার 2 হবে। আবার যদি -6 বসাই সেক্ষেত্রে 2 হবে। এখন আমার দেখতে হবে যে অপশনে কোনটা আছে। আমার যে কোনো একটা থাকবে, দুইটাই থাকবে না। যেটা থাকে ওইটাই আমার সঠিক অ্যান্সার। তাহলে ভাগশেষ উপপাদ্য এই বিষয়গুলো আশা করি আপনারা পারবেন। বিপরীত উপপাদ্য এই বিষয়গুলো আপনারা পারবেন। অনেক ম্যাথ আছে, এটা এর থেকে আপনারা এক এক করে সলভ করবেন। এবার হচ্ছে আমরা সমমাত্রিক বহুপদী, প্রতিসম এবং চক্রক্রমিক। প্রতিসম কিভাবে নির্ণয় করতে হয়, মানে কোনটা প্রতিসম রাশি, কোনটা চক্রক্রমিক রাশি, কোনটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। সাপোজ আপনাদেরকে দিলাম হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা একটা সমমাত্রিক বহুপদী। কারণ মানে সমমাত্রিক বহুপদী বলতে বোঝায় যে কয়টা পদ থাকবে প্রত্যেক পদের মাত্রা যদি সমান হয়, মানে প্রত্যেক পদের পাওয়ার যদি সমান হয়, প্রত্যেক পদের পাওয়ার যদি সমান হয় তাহলে ওই বহুপদীটাকে বলা হবে সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক মানে মাত্রা সমান। এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা 2। দেখেন মাত্রাগুলা কি হয়েছে সব সময় সমান হয়েছে। মাত্রাগুলা যদি সমান হয় তাহলে সমমাত্রিক বহুপদী হবে। তাহলে এটা একটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। এরপর হচ্ছে আপনার xy প্লাস yz প্লাস zx, এই পদের মাত্রা 2, মানে 1 আর 1 যোগ করলে কি হবে 2 হবে। এটার 2, এটাও 2। তাহলে এই মাত্রাগুলা কি হয়েছে ইকুয়াল হয়েছে, মানে সমান হয়েছে। তাহলে xy yz zx এই তিনটা মানে এগুলা হচ্ছে আমার একটা বহুপদী, সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী বলতে এই জিনিসটাই আমাকে বোঝায়, যে পদের মানে যে বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা, প্রত্যেকটা পদের মাত্রা সমান হবে তাকে বলা হবে সমমাত্রিক বহুপদী। এরপর হচ্ছে আমার প্রতিসম এবং বিপ্রতিসম। না, বিপ্রতিসম এখানে দেয়া নাই, প্রতিসম চাইছে, যেমন a প্লাস b প্লাস c, এটা একটা প্রতিসম। কারণ এটা কিন্তু আমার সমমাত্রিক বহুপদীও বটে। আবার এটা আমাদের প্রতিসম। প্রতিসম হচ্ছে যে কোনো দুইটা চলক, এর জায়গায় b আর এখানে তিনটা চলক আছে a b c,
তিনটা চলক আপনার থাকতে পারে বা চারটা পাঁচটা যেটাই থাকুক না কেন, আপনি যে কোনো দুইটা চলক আপনি জায়গা ইন্টারচেঞ্জ করবেন। যেমন এখানে এ এবং বি এর ক্ষেত্রে আমি বলি, এ এর জায়গায় আমি বি দিলাম আর বি এর জায়গায় আমি এ দিলাম, আর পরবর্তী যেটা ছিল সেটাই। এটা আর এটার মধ্যে কিন্তু আসলে কোনো পার্থক্য আছে কি? মানে এই তিনটার যোগফল যা হবে এখানে এই তিনটার যোগফল সেম হবে। তার মানে এটা যে কথা এটা সেম কথাই। অর্থাৎ আমি দুইটা চলকের জায়গা ইন্টারচেঞ্জ করছি, চেঞ্জ করছি আর কি, অদল বদল করছি। মানে আপনার দুজন ফ্রেন্ড, আপনি সামনের সাইডে বসেন, একজন দ্বিতীয় সাইডে বসেন, আপনি কি করলেন? আর আপনি সামনের সাইডে গেলেন, ওরা একটু পিছনের সাইডে দিলেন, এরকম। এখানে এ আগে ছিল, এর জায়গায় বি দিছি, বির জায়গায় এ দিছি, আর তারপরে সিটে যে বসে আছে সে থাক, তার কোনো জায়গা চেঞ্জ করা হয় না। সেক্ষেত্রে এটার মানের কোনো পরিবর্তন হয় নাই। কারণ আপনি যদি একটা মান ধরে নেন যে এর মান 2, বি এর মান 3, সি এর মান 4 যদি আপনি ধরে নেন, তাহলে এখানে 2 যোগ 3 যোগ 4 মানে 9 হবে। আর এখানে আমার 3 যোগ 2 যোগ 4 হবে, তাহলে তার মানও কত হয়? 9 হয়। তাহলে মানের কোনো পরিবর্তন হয়েছে? মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমি যদি জায়গা ইন্টারচেঞ্জ করি, জায়গা অদল বদল করি, জায়গা বিনিময় করি, সেক্ষেত্রে যদি মানের কোনো পরিবর্তন না হয় সেটাকে বলা হয় প্রতিসম রাশি, সেটাকে বলা হয় প্রতিসম রাশি। আর যদি মানের পরিবর্তন হয় তাহলে সেটা প্রতিসম হবে না। বেসিক আসল আমার ম্যাথ সলভ করার ব্যাপার না, আমি বেসিকটা যদি আমার স্ট্রং থাকে, আমার যদি বেসিকটা যদি আমি খুব ভালো পারি, অবশ্যই আমি ম্যাথে ভালো করব। এরপর হচ্ছে আপনার xy minus yz plus zx, xy minus yz plus zx, এটা একটা বহুপদী না, যাচাই করো। তাহলে x এর জায়গায় y, y এর জায়গায় x, minus y এর জায়গায় x into z, z এর জায়গায় z ঠিকই থাকবে, x এর জায়গায় আমি y দিব। তাহলে এটা হয় আমার xy minus zx plus yz, এরকম হয়। এবার আমি x এর মান 2, y এর মান 3 আর হচ্ছে z এর মান 4 ধরে নিব। 4 ধরে নিলে আমি যদি এটার মধ্যে যদি বসাই, এটা আমার আগে ছিল, এটার মধ্যে যদি আমি বসাই, x এর জায়গায় 2 into y এর মান হচ্ছে 3 minus y এর মান 3 into z এর মান হচ্ছে 4, এরপর হচ্ছে প্লাস z এর মান 4 into x এর মান হচ্ছে 2। তার মানে এটার যে মানটা আসে সেটা আমি ক্যালকুলেটরে ইনপুট দিব। ক্যালকুলেটরে ইনপুট দিলে দেখেন 2 into 3 minus 3 into 4 plus 4 into 2, এটার মান আসে হচ্ছে আমার 2 আসে। আর পরবর্তীতে যেটা পাইছি সেটার মধ্যে যদি আমি এই তিনটা মান যদি বসাই, x এর জায়গায় 2, y এর জায়গায় 3, মানে z এর জায়গায় 4, x এর জায়গায় 2, y এর জায়গায় 3, z এর জায়গায় 4, এটা যদি আমি ক্যালকুলেশন করি, ওটার জন্য আমার 2 আসছিল। দেখি এটার জন্য কত আসে, 2 into 3 minus 4 into 2 plus 3 into 4, এটার জন্য মান আসছে হচ্ছে 10। তাহলে দেখেন এই 10 আর এখানে আসছিল 2, এই দুইটা মান কি সেম আছে না পরিবর্তন হয়েছে? অবশ্যই কিন্তু পরিবর্তন হয়েছে। তাহলে x এর জায়গায় y এবং y এর জায়গায় x, এটা রাখার কারণে যদি মানের যে দেখেন এখানে 2 এখানে 10, অনেক পরিবর্তন হয়েছে না মান? মান যদি পরিবর্তন হয় তাহলে সেটা প্রতিসম হবে না, আর যদি মানের পরিবর্তন না হয় সেটা হবে একটা প্রতিসম। আশা করি প্রতিসম আপনি পারবেন। এখন আসেন চক্রক্রমিক। চক্রক্রমিক রাশি, এরপর আমরা দুই একটা ম্যাথ সলভ করব, বেশি না। সমমাত্রিক বহুপদী থেকে দুইটা, প্রতিসম থেকে একটা, চক্রক্রমিক থেকে একটা, অথবা একটা দুইটা করে, যে কোনো একটা থেকে দুইটা আর বাকি দুইটা থেকে একটা করে সলভ করব। তাহলেই আপনাদের জন্য কাবার। বেশি বেশি সলভ করবেন বাসায়, পর্যাপ্ত পরিমাণে নিজে নিজে প্র্যাকটিস করবেন। আমি সবগুলো চাইলে সলভ করে দিতে পারি, আমি সবগুলো সলভ করে দিলে কোনো লাভ হবে না। নিজে বাসায় যদি প্র্যাকটিস না করে তাহলে কি আসলে আমি সলভ করে দিলে কি আপনাদেরকে 25 পাওয়াইতে পারবো? এটা কোনোদিন সম্ভব, আদৌ সম্ভব হবে না। তাহলে আসেন এটা আপনাদেরকে এখন আমি
চক্রক্রমিক দেখায়। চক্রক্রমিক হচ্ছে যেমন এই যে এই রাশিগুলা, যেমন যে প্রথমে প্রতিসমের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখছিলাম x প্লাস ওয়াই প্লাস জেড, প্রতিসমের ক্ষেত্রে যে কোনো দুইটা চলকের উপর আমরা নির্ভর করি যে এই দুইটা চলকের জায়গায় ইন্টারচেঞ্জ করব। চক্রক্রমিকের ক্ষেত্রে যে কয়টা পদ থাকবে, মানে যে কয়টা চলক থাকবে, প্রত্যেকটা চলকের মানে আমি চেঞ্জ করব। প্রত্যেকটা চলকের মানে আমি কি করব? চেঞ্জ করব। তাহলে তাহলে হয় হচ্ছে আমার x এর জায়গায় আমি y, y এর জায়গায় z, z এর জায়গায় x। তাহলে দেখেন আগে মানগুলো যাচ্ছিল x এর মান 2, y এর মান 3, z এর মান 4। তাহলে y এর মান হচ্ছে 3, z এর মান হচ্ছে 4, x এর মান হচ্ছে 2। দেখেন স্যার মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা? নয় নয়। সবগুলোর জায়গা আমি ইন্টারচেঞ্জ করছি, মানে যে কয়টা আসলক থাকবে প্রত্যেকটাই x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x, বা আপনার যদি আরো কোনো চলক থাকবে চারটার মধ্যে আমার এরকম ইন্টারচেঞ্জ হইতো। x এর আমি লিখবো x y z, x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x, এরকম আমরা পরিবর্তন করে মানে লিখবো। লেখার পরে যে রাশিটা পাওয়া যায়, এই দুইটা রাশির মান যদি আমার মানে সেম থাকে, সেম আছে 9, তাহলে এই রাশিটা হবে আমার চক্রক্রমিক। আর যদি মানের যদি পরিবর্তন হইতো তাহলে সেটা চক্রক্রমিক হইতো না। তাহলে এই চক্র মানে কোনটা চক্রক্রমিক আর কোনটা বহুপদী, আশা করি আপনারা এগুলা মানে কোনটা আসলে প্রতিসম, কোনটা সমমাত্রিক বহুপদী, এই বিষয়গুলো আপনারা পারবেন। আমি আপনাদেরকে দু একটা ম্যাথ আপনাদেরকে দেখাই। এখন বলছে যে নিচের কোনটি চক্রক্রমিক রাশি? 1/a কিউব 1/b কিউব মাইনাস 1/c কিউব। আবার দেওয়া আছে হচ্ছে 1/b কিউব প্লাস 1/c কিউব, 1/b কিউব প্লাস 1/c কিউব মাইনাস 1/a কিউব। এরপর হচ্ছে 1/c কিউব 1/a কিউব, 1/c কিউব প্লাস 1/a কিউব মাইনাস 1/b কিউব। আর এখানে হচ্ছে 1/a কিউব প্লাস 1/b কিউব 1/c কিউব। এই চারটা অপশন মানে চারটা আপনাকে দিচ্ছে, দিয়ে বলছে যে কোনটার জন্য আসলে মানে কোনটা আসলে চক্রক্রমিক হবে, কোনটা চক্রক্রমিক। প্রথমটার ক্ষেত্রে যদি আপনি এর জায়গায় বি বসান, এর জায়গায় বি মানে 1/b কিউব, বি এর জায়গায় সি, তাহলে আপনার এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ বসাইলে আপনার এটা আসবে। আবার যদি এটার মধ্যে যদি আপনি এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ বসান তাহলে এটা আসবে, তাই আসবে না? আর এটার মধ্যে যদি আপনি এর জায়গায় বি যদি বি বসান, বি এর জায়গায় যদি আপনি সি বসান, সি এর জায়গায় যদি এ বসান, তাহলে এটাকে পরিবর্তন করলে আপনার এটা আসবে। আমার এই তিনটা হচ্ছে আপনার পরস্পর নির্ভরশীল। এটার জায়গায় আপনি এটার যে কয় জায়গায় এ আছে, এর জায়গায় বি, বির জায়গায় সি, সির জায়গায় এ বসাইলে তাহলে এটা পাবেন আপনি। এটার এর জায়গায় বি, বির জায়গায় সি, সির জায়গায় এ বসাইলে আপনি এটা পাবেন। এটার এর জায়গায় বি, বির জায়গায় সি, সির জায়গায় এ বসাইলে আপনি এটা পাবেন। এটা আলাদা, এটা আলাদা। তো তার মানে এই তিনটা নির্ভরশীল। এখন দেখবো যে এই তিনটা আসলে মান সমান হয় কিনা। তো এর মান 2, বির মান 3, সির মান 4 যদি আমরা বসাই, মান আপনি বসাবেন, মান বসায় দেখবেন যে এটার মান আর এটার মান সেম হয় না। এটার মান আর এটার মান যেহেতু সেম হয় না, তার মানে এই তিনটার একটাও আমার চক্রক্রমিক হবে না। তাহলে এটাই হবে আমার চক্রক্রমিক রাশি। আশা করি আপনারা এই চক্রক্রমিক কোনটা রাশি মানে কোনটা চক্রক্রমিক রাশি এটা আপনারা নির্ণয় করতে পারবেন। এরপর হচ্ছে যেমন এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার,
পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার। এটা আসলে কি, মানে রোমান সংখ্যা এটা দেওয়া আছে, একটা হচ্ছে সমমাত্রিক বহুপদী প্রতিসম আর হচ্ছে চক্রক্রমিক। এগুলোর মধ্যে কোনটা কোনটা হবে, আমি যদি দেখেন, আমি যদি এটা প্রথমে সমমাত্রিক বহুপদী কিনা এটা যাচাই করতে চাই, তাহলে এই পদের মাত্রা এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে প্রত্যেকটা জায়গায় আমার পাওয়ার 2, প্রত্যেকটা মান হচ্ছে সমান, তার মানে আমার সমমাত্রিক বহুপদী হতে পারে। এরপর আমি যদি প্রতিসম কখন হবে, যখন পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর, মানে এটাকে পরিবর্তন করলে আমি এটা পাই, মানে এইটা এইটা আর এটা পাই। তাহলে দেখেন আমি পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর লিখবো, পি এর জায়গায় যদি আমি কিউ লিখি তাহলে কিউ স্কয়ার, কিউ এর জায়গায় আর লিখলে আর স্কয়ার, কিউ এর জায়গায় আর লিখলে আর স্কয়ার, আর এর জায়গায় আমার আর ঠিকই থাকবে, আর এর জায়গায় আমার আর ঠিকই থাকবে, পি এর জায়গায় আমি কিউ লিখবো। তাহলে কি মানটা কি সমান হবে? আপনি এটার মধ্যে মান বসাবেন আর এটার মধ্যে মান বসাবেন, দেখবেন যে সমান হয় না, তার মানে প্রতিসম হয় না। রোমান সংখ্যার ক্ষেত্রে আপনার একটা জিনিস সুবিধা হচ্ছে, আপনার অপশনে এরকম থাকে 1 3 1 2 2 3 আর হচ্ছে 1 2 3 এরকম থাকে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে 2 নাম্বার যে প্রতিসম আছে এটা সঠিক না। 2 কোথায় কোথায় আছে দেখেন, এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, তিনটা আরেকটা সঠিক হবে না। 1 আর 3 হচ্ছে সঠিক आंसर। অর্থাৎ আপনার এটা চক্রক্রমিক কিনা ওটা আপনার যাচাই করার প্রয়োজনই পড়তেছে না, আপনি এমনি বলে দিতে পারতেছেন যে আসলে 1 নাম্বার এবং 3 নাম্বার হচ্ছে সঠিক। আশা করি এই টাইপটা আপনারা এখন পারবেন। তো আমরা যে কয়টা টাইপ দেখাইতাছি, আমাদের আর একটা বা দুইটা টাইপ আছে, এগুলো আপনাদেরকে একটু দেখাই। আংশিক ভগ্নাংশ টাইপটা আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে দেখাবো। মূলত ভগ্নাংশ এখানে আরো অনেক কিছু রেডি করছি, এগুলো আসলে কোন থেকে কি করলাম এগুলো তো আমি কোন একটা জায়গায় পাইছি, যার কারণে নিচ্ছি, কিন্তু এই টাইপগুলো থেকে আসলে কোনো ম্যাথ আসে নাই। তবে আপনাদেরকে পর্যন্ত যা পড়াইছি এগুলা থেকে আসলে অনেক ম্যাথ আসছে। যে কয়টা টাইপ আপনাদেরকে দেখাইছি এই কয়টা টাইপ থেকে আপনাদের অনেক ম্যাথ আসছে। আচ্ছা, রাশির মান নির্ণয় সংক্রান্ত এই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাইছি, যেটাই মনে হয় আপনার এই যে পদকে বিশ্লেষণ বা এরকম কোনো কিছু, যাই হোক, যে আপনার উৎপাদকের বিশ্লেষণ, সাপোজ a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, এটার একটা সূত্র আছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 3 ইনটু a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এটা আপনি এক লাইনে অ্যানসার দিতে পারবেন। কিভাবে সম্ভব? আপনি মনে রাখবেন যে a কিউব মানে a প্লাস বি প্লাস সি, এ বলতে জেনে ভিতরে যেটা আছে a মাইনাস বি, বি বলতে এটা বি মাইনাস সি, এটা হচ্ছে সি মাইনাস সি। a প্লাস বি প্লাস সি আমার কত আসছে? 0 আসছে। a প্লাস বি প্লাস সি যদি 0 হয় সেক্ষেত্রে এগুলো তো কিউব, a প্লাস বি প্লাস সি যদি 0 হয় সেক্ষেত্রে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা হবে 3ab এর সমান।
এরকম একটা সূত্র আপনারা জেনারেল ম্যাথেও পড়ছেন যে এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় সেক্ষেত্রে এটা প্রমাণ করা যায়। তাহলে এখানে এ বলতে এ মাইনাস বি, বি বলতে বি মাইনাস সি, সি বলতে সি মাইনাস সি, এই তিনটা আপনি যোগ করলেন দেখবেন যে 0 আসলো। তার মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মানে হবে 3abc। আশা করি আপনারা এরকম মানে বিষয়গুলা অতি সহজে করতে পারবেন। আমরা লাস্ট টাইপটা আপনাদেরকে একটু দেখাই, তাহলে আশা করি সমাপ্ত হবে আমাদের আংশিক ভগ্নাংশ সম্পর্কিত বিষয়গুলো। আমাদের এখন লাস্ট টাইপটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আমি যে কয়টা দেখাইছি এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসে নাই, কোনোদিন আসবেও না। x divided by x square minus 4 এটার আংশিক ভগ্নাংশ নিচের কোনটি? এটার আংশিক ভগ্নাংশ নিচের কোনটি? এখন এটা মানে এটাকে মানে কোন দুইটা ভগ্নাংশ বা তিনটা ভগ্নাংশ যোগ করলে বা বিয়োগ করলে আমার এটা মিলবে, সেটা আমার অপশনে দেওয়া আছে হচ্ছে 1 divided by x minus 2। এটা তো কোনোদিন হইতেই পারে না, কারণ এটা আপনি কি করতে পারেন, এটা একটা ভগ্নাংশ, এটা যদি কোনোদিন এটা আনা যাবো, আমি যদি উপরে নিচে যদি x দ্বারা গুণন করি তাই উপরে x আসবে, নিচে x স্কয়ার আসবে, কিন্তু মাইনাস 2x হবে, বাট এটা থেকে আমার এটা আসা সম্ভব না, তার মানে এটা আমার হবে না। এরপরে হচ্ছে 1 divided by 2 into x minus 2 x plus 2 minus 1 divided by 2 into x minus 2। সেক্ষেত্রে আপনি দেখেন আপনি যদি দুটো লসাগু করেন, 2 আর 2 লসাগু 2, x plus 2 x minus 2 এরকম আপনি নেবেন। এবার 2 into x plus 2 এটা কাটা দিবেন, x minus 2 দেন এটার সাথে গুণন হলে হবে x minus 2, আর এটার সাথে এটা যখন চলে যায় তখন x plus 2, x plus 2 টাকে মাইনাস দ্বারা গুণন মানে মাইনাসের x মাইনাসের 2, এটা কাটা, তাহলে minus 4 divided by 2 into x square minus 4, এটা কাটলে হয় মাইনাসের 2 minus 2 divided by x square minus 4। তাহলে এই দুটো থেকে আমার এটা আসলো না, অর্থাৎ আমি আপনাদেরকে বলতে আসছি যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে, মানে একটা ভগ্নাংশ দিয়ে আপনাকে বলবে এটা এটার মানে আংশিক ভগ্নাংশগুলো নিচের কোনটি, সেক্ষেত্রে যে রাশিটা দেওয়া থাকবে মানে যে কটা ভগ্নাংশ যে আকারে দেওয়া থাকবে, যোগ আকারে দেওয়া থাকবে বিয়োগ আকারে দেওয়া থাকবে, ওগুলো আপনি করবেন, করার পরে দেখবেন যে এটা মিলে কিনা। দেখেন এটার কারণে কিন্তু এই দুটার কারণে কিন্তু মিলে নাই, এরকম যেটার কারণে মিলবে সেটাই হবে আনসার, সেটাই হবে অ্যান্সার। মানে আমি যদি এখানে প্লাস দেই তাহলে প্লাস x প্লাস 2 হবে, তাহলে এটা হবে 2x, তাহলে 2 আর কাটা যাবে, উপরে থাকবে x আর নিচে হবে x স্কয়ার মাইনাস 4, তার মানে এটা মিলবে। কোনটার জন্য? যে এটার জন্য মিলছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো আমরা এইভাবে অতি সহজে করতে পারি। তো যে কয়টা টাইপ আমি আপনাদেরকে দেখাইলাম এই অধ্যায় থেকে, আশা করি সবগুলো টাইপ আমি তুলে ধরার চেষ্টা করছি, এরপরে কোনো প্রশ্ন আসে নাই, মানে খুব বেশি প্রশ্ন যে পরীক্ষায় পড়া মানে পড়তে হয় আসতে পারে এরকম সম্ভাবনা নাই। আমি যে কয়টা টাইপ দেখাইছি এই টাইপগুলো আপনি বোর্ডের প্রশ্নগুলা আপনি যেখান থেকে ব্যবস্থা করতে পারেন, বা আপনার কাছে যদি গাইড থাকে গাইড আপনি বের করবেন, গাইড বের করে আপনি 25-এর প্রশ্ন, 24-এর প্রশ্ন, 23-এর প্রশ্ন, 22-এর প্রশ্ন, 21-এর প্রশ্ন, 20-এর প্রশ্ন, 19-এর প্রশ্ন, এরকম একদম 15 পর্যন্ত আপনি সবগুলা মানে এই অধ্যায় থেকে সলভ করবেন, মানে এই ক্লাসটাকে সম্পূর্ণ করবেন, করার পর এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন যে আসলে আমি যে টাইপগুলো দেখাইছি এগুলার বাইরে কোনো একটা আসছে কিনা। তবে আমি আপনাদেরকে একটু যদি খেয়াল করে দেখাই, না এরকম কোনো ম্যাথ আমার চোখে পড়ে না। এবার যতগুলো এমসিকিউ আমার বোর্ডে আসছে আমি গাইডে দেখতেছি, একটা প্রশ্ন আমি এরকম পাইতাছি না যে এই কয়টা টাইপের বাইরে আসছে। তো এই ক্লাসটা সম্পূর্ণ যদি আপনি করেন অবশ্যই ওদের থেকে যে কোনো ধরনের এমসিকিউ আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।